আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব দিনাজপুর 2025। এর পূর্বে ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ড 2025টা আলোচনা করছিলাম। দিনাজপুর 2025-এ আমাদের যে তিনটা প্রশ্ন করতে বললো, ক নম্বরে করতে বললো জনাব দিদারুল আলমের জুলাই 1, 2024 তারিখের মূলধনের পরিমাণ নির্ণয় করো। মূলধনের পরিমাণ বলতে কি বুঝিয়েছে এখানে? ক নম্বরে এখানে কি শুধু মূলধন বের করতে বলছে নাকি প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে বলছে? এখানে প্রারম্ভিক মূলধনটাই বের করতে বলছে। কেমনে বুঝলাম? আমাদের এখানে বলা আছে, দেখো জনাব দিদারুল আলমের জুলাই 1, জুলাই মানে কি 1 তারিখ, জুলাই মাসের 1 তারিখ মানে হচ্ছে মাসের প্রথমটাকে তো আমরা প্রারম্ভিক বলি, এখানে প্রারম্ভিক মূলধনটাই বের করতে বলছে। দেখো জুলাই 1 মানে কি প্রারম্ভিক মূলধন। এখন প্রারম্ভিক মূলধন বের করার সূত্র কি? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে আমাদের প্রারম্ভিক মূল্যটা বের হয়ে যায়। তাহলে দেখি তো বছরের প্রথমে কি কি আছে এখানে আমাদের। জনাব দিদারুল আলমের 1 মালিকানা ব্যবসায়ে জুন 30, 2024 তারিখে হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ। অর্থাৎ এখানে জুন 30 দেওয়া আছে, জুন মাসের 30 তারিখ আছে, জুন মাসের লাস্টের দিন, একেবারে মাসের শেষের দিন। আমাদের বের করতে বলছে জুলাইয়ের 1 তারিখটা, তাহলে এখানে তো জুলাই নাই, তাহলে জুন। তার মানে তোমাকে বুঝতে হবে কি জুন মাসের লাস্টের দিনের উদ্বৃত্ত এটা ছিল, এবং জুনের পরও জুলাই। তোমার মনে করো একটা দোকান আছে, ওই দোকানে জুন মাসের লাস্টের দিন তুমি হিসাব করে দেখতেছো যে, অর্থাৎ জুন মাসের লাস্টের তারিখ 30 তারিখ হিসাব করে দেখতেছো যে আমার এই পণ্যগুলো আছে। এখন একদিন পরে গিয়ে কি হয়ে গেল? জুলাই হয়ে গেল, জুলাইয়ের 1 তারিখ, অর্থাৎ জুন মাসের লাস্টের দিন যে সম্পত্তিগুলো ছিল, এর পর দিনে জুলাইয়ের 1 তারিখ ওই সম্পত্তিগুলোই ছিল। তাহলে এই জুন মাসের 1 তারিখ 30 তারিখটায় যে উদ্বৃত্তগুলো বা সম্পদ বা দায়গুলো ছিল, ওইগুলোই হচ্ছে জুলাই মাসের 1 তারিখে সম্পদ এবং দায়সমূহ। তাহলে কি কি আছে দেখি, সম্পত্তিগুলো যোগ করে আমরা তার থেকে দায়টা বাদ করে দিব। এখানে নগদ আছে 70,000 টাকা সম্পত্তি, মজুত পণ্য আছে 1,20,000 টাকা সম্পত্তি, প্রাপ্য হিসাব আছে 60,000 টাকা সম্পত্তি, সাপ্লাইস আছে 5,000 টাকা সম্পত্তি, এরপর প্রদেয় হিসাব আছে 40,000 টাকা, এটা হচ্ছে প্রদেয় মানে দায়। তাহলে সম্পদ পাইলাম কয়টা? 4টা, 1টা, 2টা, 3টা, 4টা, অর্থাৎ নগদ, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, সাপ্লাইস, এই 4টা সম্পদ। তার থেকে আমরা দায়টা বাদ দিয়ে দিব। দেখো তো দিচ্ছে কিনা আমাদের উত্তরে। দেখো এখানে কী বলছে? প্রারম্ভিক মূলধনের পরিমাণ, ওই প্রারম্ভিক শব্দটা বলেছে জুলাই 1 বললাম, তাহলে প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ কি লেখা আছে? কী কী? নগদ, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, সাপ্লাইস। ওই প্রশ্ন থেকে দেখে দেখে এই অ্যামাউন্টগুলো বসাও। কী কী আছে? 70,000 টাকা, 70,000 টাকা, 1,20,000 টাকা, 60,000 টাকা, 5,000 টাকা, এই 4টা যোগ করে আমাদের কত আসছে? 1,55,000 টাকা। তার থেকে কী বাদ দিতে হবে? দায়টা বাদ, প্রারম্ভিক দায় কী ছিল প্রশ্নের মধ্যে? দায় ছিল প্রশ্নের মধ্যে প্রদেয় হিসাব, কত টাকা? 40,000 টাকা। দেখো এখানে 40,000 টাকা বিয়োগ করছে কিনা, দেখো এখানে 40,000 টাকা প্রদেয় হিসাব দিয়ে এই 40,000 টাকা আমাদের কী করে দিচ্ছে? বিয়োগ করে, সেটা ব্র্যাকেটে রাখতে হবে, বিয়োগ করে দেয়। এখানে বাদ বলছে বিদায়, এখানে আর বিয়োগ চিহ্ন দেয় নাই, অর্থাৎ ব্র্যাকেটে দেয় নাই। তাহলে 2,55,000 থেকে 40 চলে গেলে 2,15,000 টাকা, এটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। আশা করি বুঝতে পেরেছো প্রারম্ভিক মূলধনটা। এখন আমরা দেখব এর পরবর্তী প্রশ্নটা। ক নম্বরে কী করতে বললো? প্রারম্ভিক উদ্বৃত্ত বিবেচনায় নিয়ে উল্লেখিত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখো। তার মানে কি, এখানে যেগুলো লেনদেন উল্লেখ করা আছে এবং প্রারম্ভিক উপরেরগুলো সহ সবগুলো দিয়ে আমাদের হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলতে। তাহলে ইতিমধ্যে আমরা হিসাব সমীকরণ সম্পর্কে ধারণা পেয়েছি। উত্তরটা একটু দেখে আসি, আমি আজকে প্রশ্ন থেকে বুঝিয়ে দেব তোমাদের। এখানে দেখো তারিখ, এরপর হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখানে সম্পত্তি পাশে এই সম্পদের নামগুলো আসছে, আমরা প্রশ্ন থেকে বুঝে নিব এগুলো আসছে কিনা। সম্পত্তি পাশের যত সম্পদের নাম আছে এখানের মধ্যে সেগুলো লিখতে হবে। এরপরে দায় পাশে হয়তো একটা নামে আসছে, সেটা প্রদেয় হিসাব, একটাই আছে সেজন্য 2টা আসলে 2টা লেখা তো। আর মালিকানা সত্ত্বের কলামে অনেকগুলো পয়েন্ট আসছে দেখতেছি, এখানে লেনদেন, এখানে যোগ বিয়োগ হয়েছে। এখানে কী কী আছে? মালিকানা সত্ত্বের কলামে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় এবং বিয়োগ উত্তোলন, এগুলো এখানে কাজ করতে হবে। তাহলে দেখি আমরা প্রথম থেকে কি লেনদেনটা কী হয়েছে। তাহলে এখানে দেখো উপরে কি আছে? নগদ আছে কত? 1,000 টাকা, 70,000 টাকা। নগদ কী হিসাব? সম্পত্তি হিসাব। তাহলে সম্পত্তি পাশে একটা কলাম হবে, এই দেখো সম্পত্তি পাশে নগদ নামে কলাম হয়েছে। এরপরে কি আছে? মজুত পণ্য সম্পত্তি, তাহলে সম্পত্তি পাশে মজুত পণ্য নামে একটা কলাম হবে, টাকা যা আছে তাই বসাবো। প্রাপ্য হিসাব কী হিসাব? সম্পত্তি হিসাব, সম্পত্তি পাশে একটা কলাম হবে, সেখানে 60,000 টাকা বসাবো। সাপ্লাইস কি? সম্পদ, কত টাকা? 5,000 টাকা। সম্পত্তি পাশে সাপ্লাইস নামে কলাম হবে। প্রদেয় হিসাব কি? দায় পাশে গিয়ে একটা প্রদেয় হিসাব নামে কলাম হবে, সেখানে বসাবো কত? 40,000 টাকা। তাহলে বসাই দেও, এগুলো দেখে অ্যামাউন্টগুলো বসাই দাও। দেখো এখানে দেখে বসাইছি কিনা। নগদ ছিল 70,000 টাকা,
সম্পত্তি পাশে নগদ নামে কলাম হয়েছে, মজুদ পণ্য নামে কলাম হয়েছে, সেখানে মজুদ পণ্য 1,20,000 টাকা, প্রাপ্য হিসাব নামে কলাম হয়েছে, সেখানে ছিল 60,000 টাকা, সাপ্লাইস নামে কলাম হয়েছে ছিল 5,000 টাকা। অগ্রিম বেতনটা আমরা এখনও পাই নাই, সেটা পরবর্তী পাবো হয়তো। এই 4টা পাইছে, এই 4টা হিসাব আমি দেখিয়ে দিলাম। এরপর আমরা পাইছিলাম প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কত টাকা ছিল? 40,000 টাকা। এখন এগুলো সবগুলো আনছে কে? মালিক। নগদ আছে 70,000, মজুদ পণ্য 1,20,000 এবং প্রাপ্য হিসাব আছে 60,000 আর সাপ্লাইস আছে 5,000। এই 4টা যোগ করে সেখান থেকে এই দায়টা বাদ দাও, অর্থাৎ 40,000 টাকা বাদ দাও। সম্পত্তি 4টা যোগ করে সেখান থেকে দায়টা বাদ দাও, তাহলেই আমাদের কি হয়ে যাবে? এখানে যে মূলধনটা দেওয়া আছে সেটা বের হয়ে যাবে, অর্থাৎ 2,15,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে আমাদের মূলধনটা বের হয়ে যাবে। সেটা ক নম্বরও করা আছে, দেখো এখানে প্রারম্ভিক মূলধনটা আমরা বের করে রাখছিলাম 2,15,000 টাকা। এরপরের প্রশ্নটা এখন আমরা দেখব এরপরের লেনদেনটা। জুলাই 1 তারিখ কী ঘটনা ঘটছে সেটা। জুলাই 1 তারিখ কী হলো? দাঁড়ে বিক্রয় 60,000 টাকা বিক্রয় করছে। বিক্রয় কী হিসাব? আয় হিসাব। আবার এখানে একটা বিষয় বলেছে, বিক্রিত পণ্যের ব্যয় ছিল 45,000 টাকা। আমি 45,000 টাকার পণ্য বিক্রি করছি 60,000 টাকা দিয়ে। 45,000 টাকার পণ্য বিক্রি করছি কত টাকা দিয়ে? 60,000 টাকা দিয়ে। বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে ওই পণ্যগুলো আমার রেডি করতে পর্যন্ত খরচ হয়েছে 45,000 টাকা। সেই পণ্য বিক্রি করছি 60,000 টাকা দিয়ে এবং তার মধ্যে আবার দাঁড়ে। তাহলে এখন কোথায় কোথায় এই পয়েন্টগুলো যাবে? দাঁড়ে বিক্রয় করছি। দাঁড়ে মানে কি? আমি যার কাছে বিক্রি করছি তার কাছ থেকে আমি টাকা পাবো। তাহলে আমি যার কাছে পাই তার নাম কি হিসাব? তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাবের কলামে গিয়ে আমাকে কত টাকা লিখতে হবে? 60,000 টাকা লিখতে হবে। তাহলে দেখো লিখছে কিনা, লিখছে কিনা। এই প্রাপ্য হিসাবের কলামে 60,000 টাকা লিখছে 1 তারিখ। এরপরে দেখো আমার সেটা ব্যয় হয়েছিল কত, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় হয়েছিল 45,000। সেজন্য মজুদ পণ্যের কলামে গিয়ে 45,000 টাকা লিখছে। এখন প্রশ্ন হচ্ছে মজুদ পণ্যের কলামে কেন লিখছে? আমার দোকানে মজুদ ছিল হচ্ছে 1,20,000 টাকার, তার মধ্যে আমি বিক্রয় করে দিছি 45,000 টাকা। তাহলে মজুদ পণ্য কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে। সেজন্য এখান থেকে আমি 45,000 টাকা বিক্রয় করছি। সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নামে, সেটা হচ্ছে মজুদ পণ্যেরই অংশ, সেজন্য এখান থেকে কমছে। সাথে এখন আমার আয় কত হলো? 45,000 টাকার জিনিস আমি বিক্রয় করছি 60,000 টাকা দিয়ে। তাহলে লাভ কত হলো? 60 থেকে 45,000 টাকা বিয়োগ দাও, 15,000 টাকা লাভ হলো। এই লাভটাকে বলা হয় আয়। আয় কোথায় দেখাতে হয়? মালিকানা সত্ত্বের কলামে। কীভাবে দেখাতে হয়? যোগ করে দেখাতে হবে। আশা করি বুঝতে পারছো এই প্রশ্নটা। তোমরা এই কথাটা বারবার টেনে দেখো, আশা করি বুঝতে পারবা। এরপর প্রশ্ন আমরা দেখি এখন 7 তারিখ। কর্মচারীদের 3 মাসের অগ্রিম বেতন প্রদান করা হলো 15,000 টাকা। কর্মচারীদের অগ্রিম বেতন দেওয়া হলো। তাহলে অগ্রিম বেতন কি সেটা তো জানতে হবে আমাদের। বেতন হচ্ছে খরচ, খরচের আগে কি? অগ্রিম। অর্থাৎ খরচ যখন অগ্রিম দেওয়া হয় সেটা সম্পদ হয়ে যায়। খরচ যখন অগ্রিম দেওয়া হয় সেটা কি? সম্পদ হয়। তাহলে অগ্রিম বেতন হচ্ছে আমাদের সম্পদ হিসাব। তাহলে সম্পত্তির পাশে আরেকটা নাম পাইছি, তাহলে অগ্রিম বেতন নামে আরেকটা হিসাব খুলতে হবে। দেখো এখানে অগ্রিম বেতন নামে হিসাব খুলছে। কত টাকা দিয়েছিলাম? 15,000 টাকা। এই টাকাটা আমি কোথায় থেকে দিছিলাম হচ্ছে অবশ্যই নগদ থেকে বা আমার ডয়ের থেকে। তাহলে ডয়ের কোনটাকে বলা হয়? নগদ থেকে। তাহলে নগদ থেকে দিছি, নগদ কমে যাবে না, সেজন্য এখানে কমাই দিছে 15,000 টাকা। তাহলে নগদ কমে গেল 15,000, অগ্রিম বেতন বেড়ে গেল 15,000। এই লেনদেনটা শেষ 7 তারিখ। এরপরটা আমরা দেখি এখন 15 তারিখ। দেনাদারের নিকট হতে 3% বাট্টা মঞ্জুর সাপেক্ষে নগদ আদায় 87,300 টাকা। এটা মানে কি? দেনাদার মানে হচ্ছে আমি যার কাছে টাকা পাই বা যাদের কাছে টাকা পাই। এখন মনে করো তুমি দোকানদার, তুমি একজন মানুষকে বাকিতে পণ্য দিছো, তার কাছে টাকা পাবা তুমি। এখন টাকাটা কোনোভাবেই আদায় করতে পারতেছো না। তাকে বললা, ভাই তোমাকে কিছু টাকা আমি মাফ করে দিব, তবু আমার টাকাটা দিয়ে দাও। তাহলে তুমি বলে দাও আমি তোমাকে 3% মাফ করে দিব, আমার বাকি টাকাগুলো দিয়ে। হ্যাঁ, সে কতটা রাজি হলো? সে 3% মাফে সে আমাকে 87,300 টাকা দিয়ে দিল। এখন 87,300 টাকা নগদে আদায়, মানে নগদে সে আমাকে দিয়ে দিল। সেজন্য আমি নগদের কলামে গিয়ে আগে 87,300 টাকা লিখে দিব। দেখো নগদের কলামে আমি 87,300 টাকা লিখে দিলাম। আশা করি বুঝতে পারি। সে আমাকে নগদে দিল বিদায় নগদের কলামে লিখলাম, কারণ তার থেকে আমি টাকাটা নিয়ে আমাদের ডয়ারে রাখছি। ডয়ার মানে কি? নগদটাকে বুঝিয়েছি 87,300 টাকা। এখন প্রশ্ন হচ্ছে আমি তার থেকে কত টাকা পাইতাম? তার থেকে তো আমি 87,300 টাকা নিছি। তো কত টাকার মধ্যে আমি 87,300 টাকা নিছি, আমি পাইতাম কত তার কাছে, সেটা বের করতে হবে না আমাকে, কারণ প্রাপ্য হিসাব তো সেই পরিমাণে কমবে। সেটা কীভাবে বের করবো?
এখন দেখো কীভাবে বের করা যায় সেটা। আমরা যেটা পাইছি সেটা প্রথমে লিখব। আমরা পাইছি কত? 87,300 টাকা গুণ 100 দিয়ে গুণ দিব। এখানে পার্সেন্টেজের জন্য 100 ধরানো, 100 দিয়ে গুণ দিলাম। তাহলে এখানে 3% বাট্টা মঞ্জুর মানে কি? বাট্টা মঞ্জুর মানে তাকে আমি 3% মাফ করে দিছি। তাকে কত পার্সেন্ট মাফ করেছি? 3% তাকে আমি মাফ করে দিছি। তাহলে পার্সেন্টেজ মানে 100, সেখান থেকে 3% মাফ করছি। 100 থেকে 3 বিয়োগ দাও, তাহলে আর কত থাকে? 97। এটাকে 97 দিয়ে ভাগ দাও, ভাগ 97 কত আসে? তাহলে 90,000 টাকা। তার মানে আমি তার থেকে 90,000 টাকা পাইতাম। তার মধ্যে সে আমাকে দিছে 87,300 টাকা, বাকিগুলো আমি মাফ করে দিছি। প্রাপ্য হিসাব কমার সময় কত কমবে? প্রাপ্য হিসাব কমার সময় তো 90,000 টাকায় কমে যাবে। সেজন্য দেখো প্রাপ্য হিসাবের কলমে 90,000 টাকায় তারা কমিয়েছে। প্রাপ্য হিসাবের কাছে কত পাইতাম? বা দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছে 90,000 টাকা পাইতাম। 3% মাফ করার পর পাইছি 87,300 টাকা। এখন পাই নাই কত? পাই নাই হচ্ছে 90,000 থেকে আমি 87,300 বাদ দিলে আসবে 2,700 টাকা। 2,700 টাকা এখানে দিল। তাহলে এটা হচ্ছে খরচ হিসাবে দেখিয়েছে, প্রদত্ত বাট্টা হিসাবে। প্রদত্ত বাট্টা আমাদের খরচ 90,000 টাকা পাওয়ার কথা, পাইছি 87,300। এর মধ্যে লস হয়েছে আমার 27,000। লস বা খরচ বা ব্যয় দেখাতে হয় কোনটাতে? মূলধনের কলমে দেখাতে হয়। সেটা কী করে দেখাতে হয়? বিয়োগ করে। সেজন্য এখানে দেখিয়েছে। আশা করি লেনদেনটা বুঝতে পারছো। এটা একটু কথাটা আরও 2-1বার রিপিট করে দেখো, আশা করি বুঝতে পারবো। এরপরটা আমরা যাই। এখানে বলছে 1 মাসের অগ্রিম বেতন সমন্বয় করতে হবে। তাহলে সমন্বয় মানে কি? সমন্বয় মানে হচ্ছে 1 মাসের অগ্রিম বেতন খরচ হিসেবে দেখাতে হবে, সেটাই বললো। তাহলে এখানে দেখা যাচ্ছে 7 তারিখ কি বলছি? কর্মচারীদের 3 মাসের অগ্রিম বেতন প্রদান করছিলাম। কত মাসে? 3 মাসের। তাহলে 3 মাসের হলে 3 মাসের 15,000 টাকা দিয়েছিলাম। তাহলে 1 মাসে কত হয়? 15কে 3 দিয়ে ভাগ দাও, 3 পাঁচা 15, অর্থাৎ 1 মাসে পরে 5,000 টাকা। এখন 1 মাসের সমন্বয় করতে হবে মানে 1 মাসের অগ্রিম সমন্বয় করতে হবে মানে 1 মাসের খরচ দেখাতে হবে। 1 মাসের কত? 5,000। তাহলে খরচ কোথায় গিয়ে দেখাতে হয়? খরচ দেখাতে হচ্ছে মালিকানা সত্ত্বের কলমে গিয়ে বিয়োগ। এবং আমি যে অগ্রিম বেতন দিয়েছিলাম, অগ্রিম বেতন থেকে তো কমে যাবে। এখন 1 মাসের খরচ দেখাচ্ছে যখন, এখানে অগ্রিম বেতন থেকে আমার 5,000 টাকা কমিয়ে দিতে হবে। এখন আমাদের আর কোনো প্রশ্ন নাই, এতটুকু দিয়ে শেষ। এখন আমরা যোগ বিয়োগ করবো শুধু। এখানের মধ্যে নগদ কলামে যেগুলো প্লাস চিহ্ন আছে, যেমন 70,000 টাকা, 87,300 টাকা, এই দুইটা যোগ করবা। সেখান থেকে 15,000 বিয়োগ করে দেওয়া, ব্র্যাকেটগুলো আসবে 1,42,300। সেমভাবে 1,20,000 থেকে 35,000 টাকা বিয়োগ আসবে 75। 60,000 টাকা, 60,000 টাকা যোগ, এখান থেকে 90,000 টাকা বিয়োগ আসবে 30,000 টাকা। 5,000 টাকা যেটা ছিল ওইটাই হবে, এখানে কেউ নাই। 15,000 থেকে বিয়োগ দিতে হবে হচ্ছে আমাদের 5,000, আসবে আর কত? 10,000। এরপরে এখানে প্রদেশ হিসাব 40 যাই ছিল তাই, এখানেও সেমভাবে যোগ বিয়োগ করবো। 2,15,000 যোগ 15, তাতে বিয়োগ দিতে হবে 2700। এরপরে বিয়োগ দিতে হবে 5,000, বিয়োগ দিয়ে যোগ বিয়োগ করে আসবে 2,22,300 টাকা। এখন এখানে যে ব্যালেন্সগুলো আসছে নিচের লাইনে, এই দুইটা যোগ করা দাও। 40,000 প্লাস 2,22,300 যোগ করলে আসবে 2,62,300 টাকা। সেমভাবে এখানে 4টা কলামের 5টা কলামের সবগুলো যোগ করো। 1,42,300 যোগ 75,000 যোগ 30,000 যোগ 5,000 যোগ 10,000। এই 5,000 যোগ করলে আসছে 2,62,300। দেখো সম্পদ পাশে 2,62,300, দায় এবং মালিকানা সত্ত্বের পাশেও 2,62,300 মিলে গেলে আমাদের অঙ্কটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। কোটিং মনে হচ্ছে তোমরা যখন ভিডিওটা দেখবা তখন খাতা কলম নিয়ে একসাথে করো, তাহলে তোমাদের অনেক ইজি লাগবে। এখন আমরা দেখব পরবর্তী প্রশ্নটা। জনাব দিদারুল আলমের প্রতিষ্ঠানের বহিতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দেখাও এবং জুলাই মাসের আয় বিবরণী প্রস্তুত করো। আয় বিবরণী আমরা চট্টগ্রাম 2025-এ দেখছিলাম কীভাবে করতে হয়। আর প্রারম্ভিক জাবেদা দাখিলা মানে হচ্ছে বছরের প্রথমে যে সম্পদগুলো আছে বা দায়গুলো আছে সেগুলো জাবেদা দেওয়া। তাহলে জাবেদাটা আমরা নিয়ম জানি, সব বৃদ্ধি ডেবিট, সব হ্রাস ক্রেডিট, আদম বৃদ্ধি ডেবিট, আদম হ্রাস ক্রেডিট। অর্থাৎ সম্পদ এবং ব্যয় বৃদ্ধি ফেলে ডেবিট করব, হ্রাস পেলে ক্রেডিট করব। আয় দায় মালিকানা শর্ত বৃদ্ধি ফেলে ক্রেডিট করব, হ্রাস পেলে ডেবিট করব। আচ্ছা দেখি, প্রারম্ভিক মানে হচ্ছে বছরের প্রথমে যেগুলো ছিল সেটা, অর্থাৎ এই লেনদেনটা। তাহলে দেখি এই লেনদেনটাতে কী কী আছে। নগদ কত হাজার টাকা? 70,000 টাকা। নগদ কি? সম্পত্তি হিসাব। তাহলে সম্পত্তি কী করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে নগদান হিসাব ডেবিট। মজুদ পণ্য কী হিসাব? সম্পত্তি হিসাব। তাহলে মজুদ পণ্য হিসাব ডেবিট। প্রাপ্য কী হিসাব? সম্পত্তি হিসাব। প্রাপ্য হিসাব ডেবিট। সাপ্লাইস কী হিসাব? সম্পত্তি হিসাব। সাপ্লাইস
ডেবিট। তাহলে এই 4টা সম্পদ 4টাকে আমি ডেবিট করলাম। এরপর হচ্ছে প্রদেয় কী হিসাব, প্রদেয় দায় হিসাব, দায় কী করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে পাইলাম 4টা ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। দেখো তো আমাদের উত্তরে দিছে কিনা। দেখো এখানে নগদান হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ডেবিট, এই ডেবিট লিখে আছে, প্রাপ্য হিসাব ডেবিট এবং সাপ্লাইস ডেবিট। ডেবিট মানে এই সিরিয়াল লিখছে, দেখো প্রথম সিরিয়ালে 4টা ডেবিট করছে, তার সাথে ক্রেডিট করছে কাকে, প্রদেয় হিসাব করে। দেখো প্রদেয় হিসাব ক্রেডিট। এখন এই 4টা লিখছে, প্রদেয় হিসাব লিখছে। এখন মূলধন হিসাবটা কোত্থেকে আসলো, মূলধন এই 4টা যোগ করে এখান থেকে এটা বিয়োগ করে দেওয়া, বিয়োগ করে দিলে এই 2,15,000 টাকা আমাদের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ কীভাবে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয়। পরে আমরা দেখব এখানে 2টা প্রশ্ন করতে বললো একসাথে। গ নম্বরে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও, এতটুকু করলাম। এখন দেখব জুলাই মাসের আয় বিবরণীটা। এখন আয় বিবরণী কীভাবে করতে হয়, আয় বিবরণী করতে হয় আয় থেকে ব্যয়টা বিয়োগ করে দেওয়া। তাহলে আয় কী কী আছে আমরা দেখি। উপরতে কোনো আয় নাই, এখানে কোনো আয় নাই, কিন্তু দেখো আয় আছে কিন্তু জুলাই মাসের 1 তারিখে এখানে কী করছিল, ধারে বিক্রয় করছিল 60,000 টাকা, 60,000 টাকা বিক্রয় করে। আবার বলেছে বিক্রিত পণ্যের ব্যয় 45,000 টাকা। এখানে যদি এই কথাটা না দিত তাহলে আমরা আয় ধরতাম 60,000, কিন্তু এইটা বলাতে এখন আমরা 60,000 আয় ধরতে পারবো না। আমাদের বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করে তারপর আয়টা ধরতে হবে। তাহলে দেখো এখানে উত্তর দিচ্ছি কিনা। বিক্রয় কত, 60,000 টাকা, তার মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় কত, 45,000 টাকা। তাহলে 60 থেকে 45,000 টাকা বিয়োগ করে এই 15,000 টাকা হচ্ছে আমাদের বর্তমানে আয়। এরপরে দেখি আমরা এখানে আর কোনো আয় আছে কিনা। কর্মচারীদের 3 মাসের বেতন অগ্রিম, এটা সম্পদ, এটা আসবে না। দেয়াদারের নিকট হতে 3% বার্তা মঞ্জুর সাপেক্ষে নগদ আদায়, এখানে কোনো আয় নাই। এরপর 1 মাসের অগ্রিম বেতন সমন্বয় করতে হবে, এখানে কোনো আয় নাই। আমাদের এতটুকুতে শেষ আয়টা। এখন আমরা দেখব ব্যয় আছে কিনা, কারণ আয় থেকে আমাদের কি বিয়োগ দিতে হবে, ব্যয় বিয়োগ দিতে হবে। আমাদের আয় বিবরণী কীভাবে বের করতে হয়, আয় থেকে মোট ব্যয় বিয়োগ দেওয়া। তাহলে আয় তো আমরা পেয়ে গেছি, এখন ব্যয়গুলো খুঁজবো। আমাদের এখানে ব্যয় কোনটা দেখি, উপরে তো এটা প্রারম্ভিক, এটাতে আসবে না। 1 তারিখ তো আয় ছিল, এটা নাই। কর্মচারীদের 3 মাসের অগ্রিম বেতন দেওয়া হলো, তাহলে বেতন তো ব্যয় জানি, কিন্তু তার আগে যে অগ্রিম কত আছে, ব্যয়ের আগে অগ্রিম থাকলে সেটা সম্পত্তি হয়ে গেছে, এটা কিন্তু কোনো ব্যয় নাই। এরপরে দেয়াদার নিকট হতে 3% বার্তা মঞ্জুর সাপেক্ষে নগদ আদায় 87,300 টাকা। এখানের মধ্যে একটা ব্যয় আছে, সেটা কোনটা, 3% বারটা যেটা আমি মঞ্জুর করছি অর্থাৎ মাফ করে দিছি, সেটা হচ্ছে আমার জন্য ব্যয়। এটা আমি বের করে দেখিয়েছি, আমরা পাইতাম কত, 90,000 টাকা। 3% মাফ করার পর পাইছি কত, 87,300 টাকা। তার মানে কত, পাইনি কত, 90,000 টাকা থেকে 87,300 টাকা বিয়োগ দাও, তাহলে 2700 টাকা আমার এখানে ব্যয়। 2700 টাকা বলা হয় প্রদত্ত বার্তা, অর্থাৎ তাকে আমি মাফ করে দিছি 2700 টাকা, সেটা এখানে ব্যয় হিসেবে দেখাতে হবে। দেখে এখানে দেখাইছি কিনা, প্রদত্ত বাটা 2700 টাকা। আশা করি বুঝতে পেরেছি কীভাবে। খ নম্বরে বুঝেছি, সেজন্য এখানে বিস্তারিত বলি নাই। এরপর আর কোনো ব্যয় আছে কিনা দেখি। লাস্টের তারিখটা দেখো, 1 মাসের অগ্রিম বেতন সমন্বয় করতে হবে। ওই যে আমি অগ্রিম বেতন দিয়েছিলাম 7 তারিখ, 3 মাসের অগ্রিম দিয়েছিলাম, তখন সম্পত্তি ছিল। এখন মাসের শেষে এসে সমন্বয় করতে হবে, মানে বেতনটা খরচ হিসেবে দেখাতে হবে, সেটা বলতেছে। তাহলে এখন অগ্রিম বেতনটা কী হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। এখন বেতন হিসাবে দেখাতে হবে কত টাকা, 15,000 টাকা। এটা ছিল 3 মাসের, তার 1 মাসের কত, 3 দিয়ে 15কে ভাগ দাও, 3 5 15, অর্থাৎ 5,000 টাকা। এখানে 5,000 টাকা দেখাতে হবে। দেখো এখানে বেতন দেখালো 5,000 টাকা। এই দুইটা যোগ করে দাও, এখন আর কোনো ব্যয় নেই। দুইটা যোগ করে 27,700 টাকা আমাদের আসছে, 7,700 টাকা আমাদের আসছে। এখন 15,000 টাকা থেকে 15,000 টাকা আয় ছিল, সেখান থেকে আমি 7,700 বিয়োগ করে দিলে আর 7,300 টাকা, এটি হচ্ছে নেট লাভ। আর এখানে একটা কথা দিছে পরিচালন ব্যয়, বাদ, এটা হচ্ছে হেডলাইন, এইভাবে দিতে পারো চাইলে। আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটা। পরবর্তী আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব আমরা। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।